শুরু হয়েছে, দিস ইজ দি লাস্ট কার্ড। আর আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে যে আহ, তোমাদের এক্সাম যদি মে মাসেই হয় তাহলে কিন্তু তোমাদের হাতে আসলে বেশি সময় নাই। প্রফ, হ্যাঁ, এখন ঢাকা ইউনিভার্সিটির অথরিটি কি ডিসিশন নেবে উই ডোন্ট নো, বাট এ ধরনের একটা কথাও কেউ কেউ বলছে যে যেহেতু তোমাদের আগের ব্যাচটা অলরেডি একটা সেশন যে আমি পিছিয়ে গেছে কিছুটা, এখন তোমাদের বেলায় হয়তো ব্যাপারটাকে ওভারকাম করার চেষ্টা হতে পারে বাই হোল্ডিং দি এক্সাম ইন দি অরিজিনাল টাইম। সেক্ষেত্রে তোমরা তো মে মাসের ক্যান্ডিডেট ছিলে, তোমাদের হাতে বেসিক্যালি কিন্তু খুব কম সময় আছে। তাহলে তুমি যদি ধরে নাও যে হ্যাঁ আমার পরীক্ষা মেতে হবে, মেতে যদি নাও হয় বড় জোর আর 2-1 মাস যদি এদিক ওদিক পিছানো হয় তাহলে তোমাদের হাতে কিন্তু অ্যাডিকুয়েট টাইম নাই। সো দোজ হু আর নট অ্যাটেন্ডিং দি ক্লাস রেগুলারলি, প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এটুকু ইনফর্ম করো যে আমাদের পরীক্ষা ডিউ টাইমেও হওয়ার চান্স আছে, এবং ডিউ টাইমে যদি হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু টাইম বেশি নাই। সুতরাং রেগুলার ক্লাস, রেগুলার আইটেম গুলো ক্লিয়ার করে রাখা, এই জিনিসগুলো তোমরা তোমাদের কাজটা অন্তত গুছিয়ে রাখবা। যদি পরীক্ষা হয়েই যায় তখন তো আর কিছু করার থাকবে না, তখন প্রিপারেশন নিতে যেন কষ্ট না হয়। এটার জন্যই বলা, হ্যাঁ, যে তোমাদের যারা ফ্রেন্ডসরা অনেকেই আছে, এখন আমি দেখছি যে পার্সেন্টেজ দিনকে দিন কমে আসছে, আমি দেখতে পাচ্ছি। সুতরাং যারা অ্যাটেন্ড করছে না ক্লাসগুলোতে তাদেরকে একটুখানি এই মেসেজটা দিও যে আমাদের পরীক্ষা কিন্তু এরকমও হতে পারে যে ডিউ টাইমে হতে পারে, ডিউ টাইমে হলে আমাদের হাতে আর এনাফ টাইম। যদি মে মাসে হয়, ফেব্রুয়ারি অলমোস্ট অনেকটা সময় চলে গেছে, হাফ অফ দ্য ফেব্রুয়ারি হ্যাজ গন অ্যাওয়ে, তাহলে তোমার মার্চ আর এপ্রিল দুটো এন্টায়ার মাস, আর ফেব্রুয়ারি কিছু মার্চ, 2.5 মান্থস আছে। 2.5 মান্থসে তোমার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ইটস এ হিউজ থিং। সুতরাং এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়াশোনাটা আগাও, করো। আমার কাছে মনে হয় যে তোমাদের অনেকে একটু ঢিলেঢালা ভাবে চলছো, ভাবছো যে আমার আগের ব্যাচ তো মাত্র পরীক্ষা তোমার দিচ্ছে, ভাগে ওদের পরীক্ষা হয় নাই, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। এনিওয়ে উই বেটার স্টার্ট। আজকে আমাদের টপিক হচ্ছে ল্যাবরেটরি হ্যাজার্ডস। ইটস এ ভেরি ইজি টপিক, খুব সহজ একটা টপিক ল্যাবরেটরি হ্যাজার্ডস। এটার সাথে আমরা আহ, আমার ক্লাসটা হবে 2 দিনের লেকচারে। আজকে শুধু হ্যাজার্ড গুলো পড়বো, এরপরে একটা পোর্শন আছে যেটা এসআই ইউনিট বলে, আমরা নেক্সট ক্লাসে সেটা এসআই ইউনিট পড়বো। আর ল্যাবরেটরি হ্যাজার্ড গুলো হচ্ছে বেসিক্যালি আমরা যখন ল্যাবে কাজ করতে যাই, when we work in the lab, the accident we may face অথবা the hazard that we may face in while working in the lab। একটা ল্যাবে কাজ করতে গেলে একজন ডক্টর বলো, একজন সায়েন্টিস্ট বলো, অথবা একজন ল্যাব টেকনিশিয়ান বলো, অথবা একজন স্টুডেন্ট বলো, ল্যাবে কাজ করতে গেলে যেই যেই ধরনের অ্যাক্সিডেন্ট বা যে সমস্যাগুলো হতে পারে সেই সবগুলোই আমরা হ্যাজার্ডের আন্ডারে আনবো। তো টোটাল ল্যাবরেটরি হ্যাজার্ডস গুলোকে আমরা 5টা ক্লাসিফিকেশন করেছি: ফিজিক্যাল হ্যাজার্ডস, বায়ো হ্যাজার্ডস, কেমিক্যাল হ্যাজার্ডস, ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস, ফায়ার হ্যাজার্ড। খুবই সহজ টপিক। তুমি যদি একবার একটুখানি রিডিং পড়ো, আবার আরেক বা দুইবার জাস্ট রিডিং পড়েই তুমি বসেই ক্লাসরুমে বসে রিডিং পড়েই তুমি তোমার পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে, এত সহজ টপিক, এখানে কঠিন কিছুই নাই। সাইন্টিফিক অনেক কঠিন, অনেক জটিল কিছু বিষয় ব্যাপারটা কিন্তু তা না, এই জায়গাগুলো খুব ইজি, অনেকটা এসে টাইপের। তারপরে ল্যাবরেটরি হ্যাজার্ড ইম্পর্টেন্ট এই কারণে যেহেতু বায়োকেমিস্ট্রি রিলেটেড হচ্ছে ল্যাব, ল্যাবের সাথে কি কি অ্যাক্সিডেন্ট হতে পারে এই জিনিসগুলো এখানে চলে আসছে, সেই কারণে আমরা এটার এত গুরুত্ব দিয়ে থাকি। এবং এটা যে কোনো ধরনের বিপদ বা অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য আমাদের যে কশাসনেস দরকার আছে সেটা আমরা এখানে পড়বো। প্রথমে আমাদের বলা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ডস, তারপরে বায়ো হ্যাজার্ডস, কেমিক্যাল হ্যাজার্ডস, ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস এবং ফায়ার হ্যাজার্ডস। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে আজকালকার দিনে বায়ো হ্যাজার্ড। আমরা সবগুলো টাচ করে যাব বায়ো হ্যাজার্ড, এবং এক্সামে অনেক সময় পুরো ল্যাবরেটরি হ্যাজার্ড না এসে শুধু বায়ো হ্যাজার্ডও আসে। হোয়াট ইজ বায়ো হ্যাজার্ড? তো বায়ো হ্যাজার্ডটাই এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সারা ওয়ার্ল্ড জুড়ে এখন বায়ো হ্যাজার্ড নিয়ে আসলে যারা ল্যাবে কাজ করেন তারা বেশি কনসার্ন থাকেন। আচ্ছা, আমি আমরা প্রথমে দেখছি ফিজিক্যাল হ্যাজার্ড কি জিনিস। ফিজিক্যাল ব্যাপারটার মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, এখানে কোনো রিয়াকশন জাতীয় কিছু নাই। ফিজিক্যাল হ্যাজার্ড যেমন ধরো ইউ আর ওয়ার্কিং উইথ আ টেস্ট টিউব, তুমি একটা টেস্ট টিউব নিয়ে কাজ করছো, হঠাৎ তোমার হাত থেকে টেস্ট টিউবটা পড়ে গেল এন্ড দ্য টেস্ট টিউব ব্রোকেন ডাউন। এরকম একটা সিচুয়েশনে তুমি হয়তো এই যে ছোট ছোট পিস দিয়ে হঠাৎ করে তোমার হাত কেটে গেল, তো ফিঙ্গার কাট
with the broken glass piece of the test tube. কারণ আমরা অনেক গ্লাসওয়্যার নিয়ে কাজ করি, ল্যাবরেটরিতে আমাদের অনেক গ্লাসওয়্যার নিয়ে কাজ করতে হয়। তো এই যে এই ধরনের একটা ইনজুরি হলো কাট ইনজুরি, এই ইনজুরিটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। কেন ফিজিক্যাল হ্যাজার্ড? এখানে কোনো রিয়াকশনের ঘটনা ঘটেনি, কোনো বার্ন হয়নি, এই ধরনের কিছু না, জাস্ট পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, ভাঙা থেকে কাজ করতে করতে তোমার সেটা দিয়ে হাতটা কেটে গেছে। এটাকে আমরা ফিজিক্যাল হ্যাজার্ডস এর আন্ডারে ফেলবো। তাহলে ফিজিক্যাল হ্যাজার্ড গুলো যদি আমার ল্যাবে আমাকে না ফেস করতে হয়, তাহলে আমরা কি করতে পারি? হোয়াট শুড উই ডু টু অ্যাভয়েড দি ফিজিক্যাল হ্যাজার্ড? সবগুলো এরকম যে আমরা যে কোনো ধরনের গ্লাসওয়্যার যেগুলো ইউজ করব সেগুলোকে আমরা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করব, লাইক হ্যান্ডলিং অফ টেস্ট টিউবস, হ্যান্ডলিং অফ সিরিঞ্জ এটসেট্রা, ভেরি কেয়ারফুলি। আর কি হতে পারে? ধরো অ্যাক্সিডেন্ট হয়েই গেল, কেটেই গেল তোমার হাতটা, সাথে সাথে কি হবে? তুমি উন্ডটাকে ক্লিন করে ফেলবা। তুমি ওইখানে ওই ইমিডিয়েটলি ওই জায়গায় যে ট্যাপ ওয়াটার থাকবে, ট্যাপ ওয়াটারে হাতটা গিয়ে ধরবে, ক্লিন করে ফেলবে। সাথে সাথে তুমি ল্যাবে কোনো ফার্স্ট এইড বক্স থাকবে, মানে আইডিয়ালি ল্যাবে দেয়ার শুড বি আ ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এইড বক্সের খোঁজ করবে, সেখান থেকে নিয়ে তোমার সেই ইনজুরিটাকে তুমি কেয়ারফুলি সেই উন্ডটা পরিষ্কার করে সেখানে যদি অ্যান্টিসেপটিক কিছু দেওয়া দরকার সেটা দিয়ে দিবে। আর যদি দেখা যায় যে সিরিয়াস কাট হয়ে গেছে, ব্লিডিং স্টপ করা সম্ভব হচ্ছে না, তখন তুমি ইমিডিয়েটলি ল্যাব ছেড়ে তখন তুমি ডক্টরের কাছে চলে যাবে, যে এটা দিয়ে একটা অ্যাডহেসিভ টেপ দিয়ে যেন ইনজুরিটা বন্ধ করে দেওয়া হয়, আর যেন ফার্দার কোনো ব্লিডিং না হয়, এগুলো করার জন্য তোমাকে যেতে হবে। তাহলে ফিজিক্যাল হ্যাজার্ডটা আমরা গেল, যে আমাদের যেই হ্যাজার্ড গুলোর ভেতরে শুধু কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন বা এই ধরনের কিছু নেই, জাস্ট ইউজুয়ালি যে কাট ইনজুরি গুলো হয় সেগুলি হচ্ছে আমার ফিজিক্যাল হ্যাজার্ড। আচ্ছা, নেক্সট আমরা যেটা সেটা সেটা হচ্ছে বায়োহ্যাজার্ড। আমি বলেছি যে বায়োহ্যাজার্ডটাকেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে, এবং ওয়ার্ল্ড ওয়াইড ল্যাবে যারা কাজ করছেন, ল্যাব স্পেশালি দোজ সায়েন্টিস্ট who are working with the infectious agents, they are really concerned about the biohazard. আচ্ছা, বায়োহ্যাজার্ড জিনিসটা কি? বায়োহ্যাজার্ডটা হচ্ছে যে কোনো ধরনের বায়োলজিক্যাল এজেন্ট নিয়ে কাজ করতে গেলে সেই বায়োলজিক্যাল এজেন্ট থেকে তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তোমার যদি যে যে ধরনের সমস্যা হয়, এনি কাইন্ড অফ হেলথ রিস্ক ফ্রম দি বায়োলজিক্যাল এজেন্ট, দ্যাট উইল বি বায়োহ্যাজার্ড। কোন কোন বায়োলজিক্যাল সোর্স থেকে এই বায়োলজিক্যাল ইনফেকশন গুলো হতে পারে বা বায়োলজিক্যাল হ্যাজার্ড গুলো হতে পারে? যেমন ধরো একজন পেশেন্টের ব্লাড নিয়ে তুমি কাজ করছো, যে ব্লাডে পেশেন্টটা ছিল এইচআইভি ইনফেক্টেড, এইডস এর কোন একটা পেশেন্টের ব্লাড স্যাম্পল নিয়ে তুমি একজন সায়েন্টিস্ট তুমি কাজ করছো, তখন তুমি দেখতে পেলে ওই ব্লাড নিয়ে কাজ করতে করতে কোনো কারণে তোমার বডিটা ব্লাডের কন্ট্যাক্টে চলে আসলো। ইন দ্যাট কেস দেয়ার ইজ রিস্ক অফ এক্সপোজার টু দিস ইনফেকশাস এজেন্ট। এইচআইভি খুবই হাইলি ইনফেকশাস একটা সাবস্টেন্স, তোমরা জানো, এবং এই ধরনের ইনফেকশাস সাবস্টেন্স নিয়ে কাজ করতে গেলে তখন এই ধরনের রিস্ক গুলো থেকে যায়। তাহলে কোন কোন সোর্স থেকে আমার ইনফেকশনটা ছড়াতে পারে? যেই যে স্যাম্পল নিয়ে আমরা কাজ করি সেই স্যাম্পল গুলো থেকে আমাদের ইনফেকশন গুলো ছড়াতে পারে। কোন কোন স্যাম্পল নিয়ে কাজ করি? ব্লাড, সিরাম, প্লাজমা, ইউরিন, স্টুল, সেন্ট্রাল সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, সিমেন, স্যালাইভা, মোট কথা একজন লিভিং অর্গানিজম থেকে যেই স্যাম্পল নিয়ে তুমি কাজ করো না কারো, যদি সেই স্যাম্পলটার মধ্যে কোনো ধরনের ইনফেকশাস এজেন্ট বা বায়োলজিক্যাল এজেন্ট থাকে যেটা তোমার জন্য হ্যাজার্ডাস, সেটাই তোমাকে যে কোনো ধরনের হেলথ রিস্কে ফেলে দিতে পারবে। তাহলে বায়োহ্যাজার্ড যদি না হয়, তার জন্য আমাদেরকে খুব বেশি কশাস হতে হবে। বায়োহ্যাজার্ডটা ছড়াতে পারে কি কি ভাবে, কেমন করে এই স্যাম্পল গুলো কাজ করতে গিয়ে তোমার মধ্যে বায়োহ্যাজার্ড আসতে পারে? যেমন ধরো যে অ্যাক্সিডেন্টাল রুটস অফ ইনফেকশন আমরা যেটা বলছি, কোন কোন রুটে তোমার ভিতরে এই বায়োলজিক্যাল এজেন্ট গুলো এন্ট্রি করতে পারে? অ্যাক্সিডেন্টাল পাংচার উইথ দি নিডলস। এখন দেখা গেল হয়তো একজন এইচআইভি হেপাটাইটিস পেশেন্ট আছে, হেপাটাইটিস এর পেশেন্ট, তুমি হয়তো তাকে কোনো একটা ইনজেকশন দিতে গেলে, ইনজেকশন দিতে গিয়ে হঠাৎ করে ওই ইনজেকশনের নিডলটা পেশেন্টের বডি থেকে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি তোমার হাতের মধ্যে প্রিক করে গেল, এরকম হতেই পারে অনেক সময়। তার মানে কি এখন পেশেন্টের ব্লাড আর তোমার ব্লাডের টাচে চলে গেল। সো এখানে যে অ্যাক্সিডেন্টাল পাংচার হয়ে গেল নিডলের মাধ্যমে, এখানে তুমি কিন্তু একটা ইনফেকশাস এজেন্টের এনকাউন্টার করতে পারো এবং তোমার তোমার মধ্যেও হেপাটাইটিস বিটা স্প্রেড করে যেতে পারে। আবার কি কি ভাবে হতে পারে? স্প্রেইং অফ দ্য ইনফেকশনস ম্যাটেরিয়াল বাই আ সিরিঞ্জ অর স্পিলিং এন্ড স্প্ল্যাটারিং অফ দিস ম্যাটেরিয়ালস অন ফ্লোর অর অন বেঞ্চ টপস। অনেক সময় আমরা দেখি যে আমরা যখন হয়তো পেশেন্টের ব্লাড তুমি কালেক্ট করছো, সেই ব্লাডটা নেওয়ার পরে সিরিঞ্জ ভরে গেছে, ভরে যাওয়ার পর কোনো কারণে হয়তো আমাদের হাতে তোমার সিরিঞ্জের
কোনো কারণে তোমার একটা পুশ হয়ে গেছে, হাতের মধ্যে পুশ করে যাওয়ার ফলে ওই ইনফেকশাস যে ব্লাডটা আছে সেটা কোনো কারণে স্প্রে হয়ে গেল, স্প্রে হয়ে গিয়ে তোমার ফ্লোরে বা আশেপাশে পড়ে গেল, এবং সেখান থেকে তুমি সেটা টাচে চলে আসলা এবং সেটা তোমাকে তখন ইনফেকশন করে দিল। অথবা তুমি এমন কোনো একটা ছোট্ট এতটুকু একটা বটলের মধ্যে, অথবা কোনো যেখানে তোমরা স্যাম্পল কালেক্ট করা হয়, তুমি সেই বটলের মধ্যে যখন ব্লাডটা নিচ্ছ, ঢুকাচ্ছ, তুমি পাঠাবা ল্যাবে, সেই বটলে ঢুকানোর সময় হঠাৎ করে ওভারফ্লোয়িং হয়ে গেল, বেশি ব্লাড হয়ে গেল, যতটুকু দরকার তার চেয়ে বেশি তুমি সেখানে দিয়ে দিলে। সো ওভারফ্লোয়িং অফ দি ব্লাড, তখন কি হবে, এক্সট্রা ব্লাডটা তো ওই বটলটা থেকে নিচে পড়ে গেল, সেখানে তুমি আবার তোমার হাতে লেগে গেল, সেখানেও তোমার চান্স থাকবে ইনফেকশাস এজেন্টের সামনে চলে আসা। সেন্ট্রিফিউজ অ্যাক্সিডেন্ট, সেন্ট্রিফিউজ অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমরা অনেক সময় হয় সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে স্যাম্পল ভরে বা ব্লাড ভরে সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরতে দিই। সেন্ট্রিফিউজ মেশিনের স্পিনিং রেট খুব হাই, অনেক জোরে অনেক স্পিডে ঘুরে ওই ব্লাড সাবস্টেন্স গুলোকে সেডিমেন্ট করে শুধুমাত্র সিরামটা নেওয়ার জন্য আমরা সেন্ট্রিফিউজ মেশিনে দিই। এখন কোনো কারণে তুমি হয়তো শিওর ছিলে না, তুমি যেই টেস্ট টিউবটা কালেক্ট করেছিলে দ্যাট ওয়াজ ক্র্যাকড, কোনো কারণে সেটা ক্র্যাক পড়েছিল, সেটার মধ্যে তুমি কালেক্ট করে যখন ওখানে দিলে তখন স্পিনিং এর চোটে ক্র্যাকটা ভেঙে ফেটে গেল, ফেটে গিয়ে সেখান থেকে ব্লাড লিকিং হওয়া শুরু করলো। তো তুমি যখন আবার সেন্ট্রিফিউজ মেশিন থেকে ওই টেস্ট টিউবটা উঠাতে শুরু করলে তখন দেখা যাবে সেই ওই ক্র্যাক থেকে যে ব্লাডটা লিকেজ হচ্ছে দ্যাট উইল বি ইন টাচ উইথ ইউর হ্যান্ড, তখন তুমি ইনফেকশন তোমার মধ্যে স্প্রেড করে যেতে পারে। এছাড়াও কাটস অর স্ক্র্যাচেস ফ্রম কন্টামিনেটেড ভেসেল, যে কোনো একটা টেস্ট টিউবের মধ্যে তুমি ছিল, সেই টেস্ট টিউবটা হঠাৎ করে পড়ে ভেঙে গেল, সেই টেস্ট টিউবের মধ্যে ইনফেকশাস ব্লাডটা ছিল বা অন্য কোনো স্যাম্পল ছিল, সেটা তোমার টাচে লাগলো, সেটা দিয়ে কেটে গেল তোমার হাতটা, সেখান থেকেও স্ক্র্যাচের মাধ্যমেও ইনফেকশাসটা ছড়াতে পারে। তাহলে আমাকে বায়োহ্যাজার্ড প্রিভেন্ট করার জন্য কি কি করতে হবে? খুব ইম্পর্টেন্ট হচ্ছে ব্যারিয়ার প্রোটেকশন। ব্যারিয়ার প্রোটেকশন মানে হচ্ছে তুমি তোমার একটা ব্যারিয়ার তৈরি করে ইনফেকশাস এজেন্ট নিয়ে কাজ করবে। ওয়েন ইউ উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব, তখন তোমার নিজের প্রোটেকশনের জন্য যে ব্যারিয়ার তৈরি করা হয় সেটাই হচ্ছে ব্যারিয়ার প্রোটেকশন। সেগুলো কি? গ্লাভস পরতে হবে, গাউনস, ল্যাব কোটস, ফেস শিল্ড অর মাস্ক। এখন তোমরা করোনা কালে এগুলোকে সব বেশি ওরিয়েন্টেড, তোমরা জানো যে এখন কিভাবে ফেস শিল্ড মাস্ক দিয়ে দিয়ে যারা করোনাতে ডাইরেক্ট ফ্রন্ট লাইনার যারা এভাবে ইউজ করছেন, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে ব্যারিয়ার প্রোটেকশন, যাতে ইনফেকশন, তুমি জানো যে ইটস এন হাইলি ইনফেকশাস অর্গানিজম, ভিরুলেন্ট অর্গানিজম, সুতরাং এই জায়গাগুলোতে তোমার নিজের ব্যারিয়ার তৈরি করে নিতে হবে, প্রোটেক্টিভ আই শিল্ড পড়তে হবে, এই ধরনের জিনিসগুলো। তো কাজে ওরকমই তুমি এই ধরনের অর্গানিজম গুলো নিয়ে যখন তুমি ল্যাবে কাজ করবে তখনও তোমাকে এই ধরনের প্রোটেকশন নিতে হবে। ইভেন এইচআইভি ল্যাবে যারা বাইরের বড় বড় ল্যাবগুলোতে এইচআইভি নিয়ে যারা কাজ করে, তাদের যে ল্যাবের মেইন রুমে যারা কাজ করে, তারা যে পরিমাণ ব্যারিয়ার প্রোটেকশন নেয়, অনেকটা দেখতে মনে হবে যেন কি অ্যাস্ট্রোনটদের মতো, অ্যাস্ট্রোনটদের ড্রেস যেরকম থাকে ওরকম টাইপের পোশাক পরে ওরা ঢোকে, কারণ অনেক ভিরিউলেন্ট অর্গানিজম, যে কোনো ভাবেই যদি কোনো টাচে চলে আসতে পারে, সায়েন্টিস্ট সেটাতে ইনফেক্টেড হয়ে যেতে পারে। এখনো যারা করোনা নিয়ে কাজ করবে তাদেরকেও আসলে সেই রকম লেভেলের ব্যারিয়ার প্রোটেকশন নিয়ে, এখন যে পিপিই নিয়ে অস্থির অবস্থা হয়ে যাচ্ছে, এইগুলোই হচ্ছে আমাদের ব্যারিয়ার প্রোটেকশন। এছাড়া আর কি কি করতে হবে? ওয়াশিং অফ হ্যান্ডস ওয়েন এভার গ্লাভস আর চেঞ্জ। আমি কাজ করার পর যখন গ্লাভস গুলোকে উইল পুট অফ মাই গ্লাভস, উই মাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ডস। Avoid mouth pipeting and blowing out pipettes that contain potentially infectious material. আমাদের যখন পিপেটিং করতে বলা হয়, আমরা অনেক সময় আমাদের ল্যাবে কি করি, হাত দিয়ে আমরা পাচ্ছি না, আমাদের সেই মেকানিজম গুলো যদি ঠিক মতো কাজ না করে আমরা দেখা যায় মুখ দিয়ে মাউথ পিপেটিং করে থাকি। এখন মাউথ পিপেটিং অনেক সময় তোমার কন্ট্রোলে নাও থাকতে পারে, তুমি অনেক সময় দেখা যায় ওই সাবস্টেন্সটাকে সোয়ালো করে ফেলছো, দ্যাট উইল বি ইন টাচ উইথ ইউর লিপস, উইথ ইউর মাউথ, ওরাল ক্যাভিটি, তখনই কিন্তু তোমার ইনফেকশনটা স্প্রেড করতে পারে। কাজে এই জিনিসটা আমরা অ্যাভয়েড করব, উই উইল অ্যাভয়েড মাউথ পিপেটিং হিয়ার। আর ডিসপোজাল অফ অল দি শার্পস অ্যাপ্রোপ্রিয়েটলি, যে কোনো শার্প এলিমেন্টস নিয়ে যখন আমরা কাজ করব, সেটা একটা টেস্ট টিউব হোক, সেটা একটা গ্লাসওয়্যার হোক, যেগুলো থেকে ভেঙে গেছে, হয়তো স্ক্র্যাচ হতে পারে আমার, সেই জিনিসগুলোকে আমি ভালো মতো আমার ল্যাব থেকে ডিসপোজ করে দিব, এখানে সেখানে ফেলে রাখবো না, যে এটা আচ্ছা পড়ে আছে আমি এটা ধরবো না, ওটা করবে না তুমি। হয়তো ওই সময় ওটাতে তোমার ইনজুরি না হতে পারে, তোমার যে কলিগ আছে সে যখন কাজ করতে নেবে তার হয়তো এটা থেকে স্ক্র্যাচ ইনজুরি হতে পারে। সো ডিসপোজাল অল দি শার্পস অ্যাপ্রোপ্রিয়েটলি, সব জায়গা থেকে অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি এটাকে ডিসপোজ করে দেবে। আর কি, আচ্ছা এটা গেল প্রিকশনস আমরা পড়ছি। এখন
বলা হচ্ছে আরো কি কি প্রিকশনস গুলো হতে পারে। বায়োহ্যাজার্ড থেকে একটু বেশি পড়া হয়, কারণ বায়োহ্যাজার্ডটাই পরীক্ষায় মেইনলি আসে বেশি, পুরো ল্যাব হ্যাজার্ডের চেয়ে অনেক সময় শুধু বায়োহ্যাজার্ড। অনেক সময় কোয়েশ্চেন আসে হোয়াট আর দি ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যাব হ্যাজার্ড, ডিসকাস বায়োহ্যাজার্ড, অথবা শুধু ডাইরেক্টলি চলে আসে হোয়াট ইউ মিন বাই বায়োহ্যাজার্ড, হোয়াট আর দি সোর্সেস ফ্রম ওয়্যার বায়োহ্যাজার্ড ক্যান বি স্প্রেড, হাউ ক্যান ইউ প্রিভেন্ট দি বায়োহ্যাজার্ড। আর আমি বলেছি যে ওয়ার্ল্ড ওয়াইড বায়োহ্যাজার্ড একটা খুব বড় কনসার্ন সায়েন্টিস্টদের কাছে, দোজ হু ওয়ার্ক ইন দি ল্যাব। আরো কি কি করা যেতে পারে, ডিকন্টামিনেশন অফ অল দি রিইউজেবল ডিভাইসেস আফটার ইউজ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডিসইনফেক্টেন্টস। আমরা যে সমস্ত সব ডিভাইস তো ফেলে দেওয়া হয় না, কিছু কিছু ডিভাইসকে আবার রিইউজ করা হয়ে থাকে। কিভাবে রিইউজ করবে, একটা স্যাম্পল নিয়ে কাজ করার পর তুমি যখন ওই ডিভাইসকে আবার রিইউজ করবা, তখন তোমাকে ওই ডিভাইস থেকে সমস্ত স্যাম্পল, সবকিছু ইনফেকশাস এজেন্ট যেন ওই জায়গা থেকে সরে যেতে হয়, ওই জায়গা থেকে রিমুভ করা হয়। ডিকন্টামিনেশন, যদি কন্টামিনেটেড হয়ে থাকে তাকে ডিকন্টামিনেট করতে হবে। কিভাবে? অ্যাপ্রোপ্রিয়েট ডিসইনফেক্টেন্টস দিয়ে। ওই ডিসইনফেক্টেন্টসটা দিয়ে তুমি ওই রিইউজেবল ডিভাইস গুলোকে ভালো মতো ওয়াশ করে ক্লিন করে তারপর তুমি তাকে ইউজ করবে, যাতে করে আগের ইনফেকশাস এজেন্ট থাকলে সেটা চলে যেতে পারে। ইন্সপেক্টিং দি টিউবস ফর ক্র্যাকস বিফোর সেন্ট্রিফিউজিং, আমি যেটা বললাম, সেন্ট্রিফিউজ মেশিনে অনেক সময় আমরা টেস্ট টিউব গুলোকে যখন বা কিউবেট গুলোকে যখন সেট করি, উই আর নট অ্যাওয়্যার ওয়েদার দেয়ার ইজ এ ক্র্যাক দেয়ার। একটা লিনিয়ার হয়তো ক্র্যাক ছিল, ওই সময় তুমি বুঝতে পারো, বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি যদি চেক করে না দাও, দেখা গেল ওরকম একটা ক্র্যাক টেস্ট টিউবের মধ্যেই তুমি স্যাম্পল দিয়ে সেন্ট্রিফিউজে দিয়ে গেলে মেশিনের মধ্যে ওই টেস্ট টিউবটা ঠাস করে ফেটে গেল, তখন ওই ভেতরে যে ব্লাড স্যাম্পল বা অন্য যে ইনফেকশাস স্যাম্পলটা ছিল, সেই স্যাম্পলটা ওই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে স্প্রেড করে গেল, আদার স্যাম্পল গুলোর মধ্যে ছড়িয়ে গেল, এবং তুমি নিজেও ওখানে ইনফেক্টেড হওয়ার চান্স থাকবে। সুতরাং আমাকে সেন্ট্রিফিউজ মেশিনে যে কোনো একটা টেস্ট টিউব ঢুকানোর আগে আমাকে ওটা চেক করে দিতে হবে যে এটা ঠিক আছে কিনা, ইনট্যাক্ট আছে কিনা। মিনিমাইজিং স্পিলস এন্ড স্প্যাটার্স, এই যে যেটা বললাম, ইনজেকটিভ সাবস্টেন্স গুলো নিয়ে আমার হাতের প্রেস করে যেন ইনজেকটিভ সাবস্টেন্সটা হঠাৎ করে স্প্রেড করে না যেতে পারে, স্পিলড না হয়ে যেতে পারে, অথবা কোনো স্যাম্পল, ব্লাড স্যাম্পল আমি যেই কন্টেইনারের মধ্যে নিচ্ছি সেই কন্টেইনার থেকে ওভারফ্লো না হতে পারে। এই জায়গাগুলো মিনিমাইজ করা যায় যতটা সম্ভব, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। Cleaning of the freezer periodically to remove the broken ampoules and tubes containing the biological specimen. একটা ফ্রিজার থাকে, যে সমস্ত জায়গায় ল্যাব গুলো থাকে, আমাদের ল্যাবে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজারের মধ্যে আমরা স্যাম্পল গুলোকে রাখি, যেসব রিয়েজেন্ট গুলোকে ফ্রোজেন ফ্রিজের টেম্পারেচারে রাখতে হয়, সেই স্যাম্পল গুলোকে বা সেই রিয়েজেন্ট গুলোকে রাখা হয়। সুতরাং রেফ্রিজারেটর যেখানে রাখা হবে, সেই রেফ্রিজারেটরটাকে সবসময় খুব ক্লিন রাখতে হবে। এমন কিছু রাখবে না যে দেখা গেল হয়তো তুমি অনেকগুলো ব্লাড স্যাম্পল রেখেছো, কোনো একটা থেকে হঠাৎ করে ব্লাড স্যাম্পলের কন্টেইনার গিয়ে ওই রেফ্রিজারেটরের মধ্যে ব্লাড ছড়িয়ে গেছে, তারপর তুমি ওটা পরিষ্কার করলে না, অন্য স্যাম্পলে রাখলে, তাতে কি হবে? অন্য স্যাম্পলের মধ্যেও ওই ইনফেকশন এজেন্টটা ছড়িয়ে যেতে পারে। সো ইউ শুড ক্লিন ইউর রেফ্রিজারেটর। একটা নির্দিষ্ট টাইম, দিন 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 পর পরই তোমাকে রেফ্রিজারেটরটাকে ক্লিন করতে হবে। অ্যাভয়েডিং ইনটেক অফ ফুড ইনসাইড দি ল্যাবরেটরি, ল্যাবরেটরির ভিতরে খাবার দাবার খাওয়া উচিত নয়, কারণ খাবারগুলোর যে সমস্ত রেজিডুয়াল ফুড গুলো পড়ে থাকবে বিনে বা সেখান থেকে বিভিন্ন ধরনের অর্গানিজম গ্রো করতে পারে, যেটা তোমার স্যাম্পল যেটা নর্মালি ছিল সেই স্যাম্পলটাকেও ইভেন এটাকে ইনফেকশাস করে দিতে পারে বা সেটা কন্টামিনেটেড করে যেতে পারে। এইভাবে আমাদেরকে বায়োহ্যাজার্ড গুলোকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু অ্যাভয়েড দি বায়োহ্যাজার্ড, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আমি কোন একটা ইনফেকশাস এজেন্ট নিয়ে যখন কাজ করব, তখন সেই ইনফেকশাস এজেন্টটা নিয়ে স্টাডি করার আগে আমি আগে জেনে নিব যে হ্যাঁ, ইনফেকশাস এজেন্টটার এগেইনস্টে এখন ভ্যাকসিন আছে কিনা। যদি ভ্যাকসিন থেকে থাকে, তাহলে আমি অবশ্যই সেই ভ্যাকসিনটা নিয়ে নিব, আমার নিজের একটা ইমিউনিটিটাকে আমি স্ট্রং করে নেব। ধরো যে হেপাটাইটিস বি নিয়ে কাজ করবে, হেপাটাইটিস বি খুব ভিরুলেন্ট অর্গানিজম, সুতরাং আমি যদি হেপাটাইটিস বি নিয়ে রিসার্চ করতে যাই, তার আগে আমি এনশিওর করে নেব ইয়েস আই হ্যাভ টেকেন দি হেপাটাইটিস বি ভ্যাকসিনস, সো দ্যাট অ্যাটলিস্ট ইমিউনোলজিক্যালি আমি একটু স্ট্রং থাকলাম, আমার কাজ করার ক্ষেত্রে আমার কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হলে অন্তত পক্ষে আমার ভ্যাকসিন আমাকে সাপোর্ট করবে। একইভাবে যে এখন করোনা ভ্যাকসিন নিয়ে এত বেশি কাজ হচ্ছে, করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, হ্যাঁ, এখন যারা দিচ্ছে তাদের মধ্যে থেকেও তো কেউ কেউ রিসার্চার আছে যারা কাজ করবে। তো এই যে প্রথমেই কেন বলা হচ্ছে বাইরের কান্ট্রি গুলোতে, আমাদের বাংলাদেশে তো কোনো সিস্টেম নাই, বাইরের কান্ট্রি গুলোতে বলা হচ্ছে ফ্রন্ট লাইনার যারা তাদেরকে আগে দেন, তাদেরকে আগে দেন। ফ্রন্ট লাইনার কারা? যারা ডাইরেক্টলি করোনা পেশেন্টের আন্ডারে আসবে, অথবা যারা ডাইরেক্টলি করোনা নিয়ে কাজ করবে, করোনা স্যাম্পল নিয়ে কাজ করবে, কারণ তাদের সে এক্সপোজারের টেন্ডেন্সিটা বেশি থাকবে, সেখানে তাদেরকে ভ্যাকসিনটা আগে দেওয়া হচ্ছে। সে বায়োহ্যাজার্ড প্রিভেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমি যে এজেন্ট নিয়ে কাজ করব, তার যদি একটা ভ্যাকসিন থেকে থাকে, তাহলে আমি অবশ্যই সেই ভ্যাকসিনটা নিয়ে নিব। আচ্ছা,
এটা হচ্ছে জাস্ট একটা সিম্বল। এটা বিভিন্ন ধরনের বড় বড় ল্যাবগুলোতে, ইউজুয়ালি বাইরের কান্ট্রিগুলোতে বড় বড় ল্যাবগুলোতে ধরো এখানে একটা ওয়ার্নিং সাইনের মতো থেকে যায়। ধরো একটা রুম, সেই রুমের মধ্যে পুরোটা রেফ্রিজারেটরের মধ্যে বিভিন্ন স্যাম্পল রাখা আছে, সেই স্যাম্পলের মধ্যে কোনো কোনোগুলো ইনফেকশাস সাবস্টেন্স থাকতে পারে, সেখানে বিভিন্ন ধরনের হয়তোবা টিউবারকিউলোসিস এর পেশেন্টের স্পুরটাম বা তার লাংস এর কোনো স্পেসিমেন প্লুরাল ফিট কালেক্ট করা আছে। কাজে এখানে যদি এ ধরনের একটা স্টিকার ইউজ করা হয় যেখানে এই ধরনের সিম্বল থাকে, তাহলে যিনি পরবর্তীতে যেখানে ওখানে যিনি কাজ করতে যাবেন, যিনি অন্য কোনো সায়েন্টিস্ট বা অন্য কোনো ল্যাব টেকনিশিয়ান, উনি তখন ব্যাপারটাতে অ্যাওয়্যার হয়ে যাবেন, ইয়াস এখানে এমন কোনো সাবস্টেন্স আছে বা এই জায়গাটা এমন কোনো সাবস্টেন্স আছে যেখান থেকে বায়োহ্যাজার্ড হওয়ার চান্স আছে। এগুলো সাধারণত বড় বড় ল্যাবের মধ্যে যে সমস্ত জায়গায় এই বায়োলজিক্যাল রিয়েজেন্টস বা বায়োলজিক্যাল সোর্স থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেখানে এই ধরনের সিম্বল গুলো ইউজ করা হয়ে থাকে। দিস সিম্বল সিগনিফাইজ ইয়েস there is a risk of biohazard here if you are not carefully doing your work here. আচ্ছা, নেক্সট আমরা পড়বো কেমিক্যাল হ্যাজার্ড। আমি বললাম বায়োহ্যাজার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবচেয়ে বেশি আসেই বায়োহ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে, তোমরা বুঝতে পারছো, যে কোনো ধরনের কেমিক্যাল সাবস্টেন্সের থেকে, কোনো কেমিক্যাল রিয়াকশন থেকে যে হ্যাজার্ড গুলো আমাদের হতে পারে সেটাকে আমরা বলবো কেমিক্যাল হ্যাজার্ড। সেই রিয়াকশন গুলো কি হতে পারে? হয়তো তুমি একটা অ্যাসিড, স্ট্রং অ্যাসিড নিয়ে কাজ করছো, হঠাৎ অ্যাসিডটা তোমার স্কিনের টাচে চলে আসলো, সেখানে একটা বার্ন হলো। সেই যে তোমার এই অ্যাসিডের সাথে লেগে তোমার যে বার্ন ইনজুরিটা হলো, দ্যাট উইল বি আ কেমিক্যাল রিয়াকশন, দ্যাট ইজ নোন অ্যাজ, ইট ইজ আ কাইন্ড অফ কেমিক্যাল হ্যাজার্ড। আবার কি হতে পারে? হয়তো এমন কোন একটা মেটাল নিয়ে তুমি কাজ করছো, যে মেটালটা তোমার স্কিনের টাচে আসলো, তারপর থেকে তোমার সেখানে অ্যালার্জিক রিয়াকশন শুরু হলো, মানে ইউ আর অ্যালার্জিক টু দ্যাট পার্টিকুলার মেটাল। তাহলে এখানে এই অ্যালার্জিক রিয়াকশন যেটা হচ্ছে, অথবা তোমার স্কিনে যে চেঞ্জ গুলো আসছে, সেগুলো হচ্ছে তোমার এক ধরনের কেমিক্যাল রিয়াকশন, আর দিজ আর অলসো ইনক্লুডেড টু কেমিক্যাল হ্যাজার্ডস। কেমিক্যাল হ্যাজার্ড গুলো কিভাবে হতে পারে? ডাইরেক্ট কন্টাক্ট দিয়ে কিভাবে হয়, যেমন উইথ দ্য স্কিন, স্কিনের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসতে পারে, while pouring reagents or from breaking of container। যখন তুমি একটা রিএজেন্ট নিয়ে কাজ করছো, যে রিএজেন্টটার সাথে তোমার স্কিনের টাচে চলে আসতে পারে, কোনো এক কন্টেনার থেকে আরেক কন্টেনারে, when you are trying to pour the reagent, একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনারে ঢেলে নিচ্ছিলে, ওই সময় হঠাৎ করে সেই কন্টেনার থেকে তোমার ওই রিএজেন্টটা তোমার স্কিনের টাচে চলে আসলো, অথবা কন্টেনারটা কোনো কারণে ভাঙা ছিল, তুমি বুঝতে পারোনি, সেখান থেকে তোমার স্কিনের টাচে চলে আসলো, তোমার তখন কেমিক্যাল এক ধরনের রিয়াকশন হলো, সেখানে ডার্মাটাইটিস হলো, তোমার চুলকানো শুরু করলো, স্কিন রেড হয়ে গেল, ফুলে গেল, স্ওয়েলিং হলো, এই ইনফেকশন ইনফ্লামেশন হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। আবার কি হতে পারে? উইথ মাউথ অর লিপস ওয়াইল পিপেটিং। আমরা বলেছি যে আমরা প্রায়ই অনেক সময় মাউথ পিপেটিং এর আমাদের অনেকের অভ্যাস থাকে তাড়াতাড়ি করে কাজ করার জন্য। পিপেটিং করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি যদি তুমি সোয়ালো করে ফেলো, দ্যাট উইল বি ইন টাচ উইথ ইউর মাউথ অর লিপ, সেখানেও সেটার ডাইরেক্ট কন্ট্যাক্টে এসে কেমিক্যাল সাবস্টেন্সটা এসে সেটা দেবে। তুমি অ্যাসিড নিতে চাচ্ছ, পিপেট দিয়ে নিতে গিয়ে তুমি ভাবলা মাউথ পিপেটিং করে ফেলি, অ্যাসিড ঠাস করে তুমি গিলে ফেললাম, তখন কি হবে? তোমার ওরাল ক্যাভিটি পুড়ে যাবে, টাং পুড়ে যাবে। এই যেটা, এটাও এক ধরনের কেমিক্যাল হ্যাজার্ড। with esophagus and stomach, if advertently swallowed। কেমন? ধরো এই যে বললাম মাউথ পিপেটিং এর সময় তুমি এমন ভাবে মাউথ পিপেটিং করলা যে অনেকটা পরিমাণ তো সোয়ালো করে ফেললা, সোয়ালো করে শুধু ওরাল ক্যাভিটির মধ্যে যে লিমিটেড থাকলো তা না, দেখা গেল নিচে চলে গেছে, ইসোফেগাসে চলে গেছে, স্টামাকে চলে গেছে। তখন একটা খুব স্ট্রং অ্যাসিড যদি এই কাজ হয়, তোমার ইসোফেজিয়াল লাইনিং সব পোড়াতে পোড়াতে যাবে, স্টামাকের লাইনিং সব পোড়াতে পোড়াতে যাবে। তাহলে এই যে ইনজুরি গুলো, এগুলো হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্টে, কেমিক্যাল সাবস্টেন্সের ডাইরেক্ট কন্ট্যাক্টে এসে ইনজুরি গুলো হতে পারে। অথবা কিভাবে হতে পারে? ড্যামেজ টু দি লাংস ফ্রম ইনহেলিং ভেপার অর ফাইন পাউডার। অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো কেমিক্যাল রিয়াকশনে গ্যাস তৈরি হয়, সার্টেন গ্যাসিয়াস সাবস্টেন্সেস, সার্টেন ভেপার, যেটা পয়জনাস হতে পারে। হ্যাঁ, এখন কোনো কারণে সেটা যদি তোমার নেজাল ক্যাভিটি দিয়ে বা ঢুকে তোমার কোনোভাবে তোমার লাংস অব্দি চলে গেল, সেখানে দেখা গেল লাংস এর এপিথেলিয়ালের ইনজুরি করে ফেললো, সেটাও আমরা বলবো দিস ইজ অলসো কাইন্ড অফ কেমিক্যাল হ্যাজার্ড। প্রিকশনস কিভাবে কেমিক্যাল হ্যাজার্ডে নিব? ডেফিনেটলি ব্যারিয়ার প্রোটেকশন, আমরা যেটা বারবার বলছিলাম, বায়োলজিক্যাল হ্যাজার্ডে বোধহয় বলছিলাম, এখানেও আমার ব্যারিয়ার প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে, কারণ আমি যদি খুব স্ট্রং টাইপের কেমিক্যাল নিয়ে কাজ করি, আমার যদি ব্যারিয়ার না থাকে, তাহলে আমার যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হতে পারে, সেটা আমার চোখের হোক, সেটা আমার ইনহেলিং হোক, আমার পুরো ফেস আমাকে ব্যারিয়ার করতে হবে, আমার পুরো, আমি যদি একটা হোয়াইট কোট অন্তত পরে নেই, তাহলে অন্তত পক্ষে আমার ডাইরেক্ট স্কিন কন্ট্যাক্টে অনেক সাবস্টেন্স হয়তো আসতে পারবে না। আমার হাতে একটা যদি গ্লাভস থাকে, সেখানেও আমার একটা ব্যারিয়ার প্রোটেকশন থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট লেভেলিং অফ দি কন্টেইনার্স কন্টেইনিং দি কেমিক্যালস, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেই কন্টেইনারের মধ্যে যেই কেমিক্যাল রিএজেন্টটা নিব, সাথে সাথে আমি সেই কন্টেইনার বা সেই সাবস্টেন্সটার লেভেলিং করে ফেলবো। যদি লেভেলিং করা থাকে, আমি তখন অ্যাওয়্যার হয়ে যাব, ইয়েস দিস ইজ অ্যান অ্যাসিড, দিস ইজ আ কাইন্ড অফ রিএজেন্ট হুইচ ইজ ভেরি করোসিভ,
হ্যাঁ, এটা একটা এমন হয় যেটা আমাকে এই ক্ষতিটা করতে পারে, যেটা একটা কন্টেনারের মধ্যে আমি একটা রিএজেন্ট নিলাম যেটা খুব এক্সপ্লোসিভ, ঠাস করে যে কোনো সময় বার্স্ট করতে পারে। আমি যদি কন্টেনারের গায়ে লেভেল করে নামটা লিখে রাখি, তাহলে হয়তো আমার কলিগ কাজ করতে গেলে বা আমি পরবর্তীতে কাজ করতে গেলে আমি এটাতে অ্যাওয়্যার হয়ে থাকতে পারবো যে ইয়েস, আমাকে এটা কেয়ারফুলি এটা নিয়ে কাজ করতে হবে। মাউথ পিপেটিং টোটালি ফরবিডেন, আমরা যেটা বলছি মাউথ পিপেটিং এখন টোটালি ফরবিডেন। ইউজ অফ সেফটি পিপেট, বুরেট অর মেজারিং সিলিন্ডার, এখন সেফটি পিপেট পাওয়া যায় খুব ইজিলি এবং খুব ইমপ্রুভ সেফটি পিপেট, বুরেট এগুলো পাওয়া যাচ্ছে, এগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। taking great care while opening the container and pouring the reagents from them, যখন আমরা একটা বড় কন্টেইনার থেকে কিছু রিএজেন্ট ছোট কন্টেইনারের মধ্যে নিব বা ঢালবো, তখন আমরা অনেক বেশি কশাসলি এই কাজটা করব, যাতে পড়ে না যায়, যাতে ছিটকে এসে আমার গায়ে না আসে, সেগুলো আমরা খেয়াল রাখতে হবে। অ্যাডিং দি কন্টেন্ট স্লোলি টু ওয়াটার অর অ্যাকোয়া সলিউশন, আমি হয়তো কোনো একটা অ্যাসিডের বা কোনো একটা স্ট্রং সাবস্টেন্সের ডাইলিউটেড সলিউশন বানাতে চাই, তখন আমাকে কি হবে, তার ওই সাবস্টেন্স নিয়ে একটু একটু করে ওয়াটারের মধ্যে দিয়ে দিয়ে ডাইলিউটেড সলিউশন বানাতে হবে। তো আমি যদি ঠাস করে এক গাদা নিয়ে ওয়াটারের মধ্যে দিয়ে ফেলি, তাহলে দেখা যেতে ওখান থেকে অনেকগুলো এক্সপ্লোশন হতে পারে, অনেক ধরনের রিয়াকশন হতে পারে। সুতরাং আমাকে খুব অল্প অল্প করে আস্তে আস্তে স্লোলি ওয়াটারের মধ্যে ঢেলে ঢেলে আমাকে একটা ডাইলিউটেড সলিউশন বানাতে হবে। While discarding the liquids containing the toxic substance, a good flow of water should be present to dilute any harmful effects. অনেক সময় আমরা কিছু লিকুইড কেমিক্যাল নিয়ে কাজ করে থাকি এবং সেই লিকুইড কেমিক্যাল গুলো অনেক সময় খুব টক্সিক হয়ে থাকে। যেমন ধরো লিকুইড মার্কারি, যেটা মার্কারি এত হাইলি টক্সিক সাবস্টেন্সেস, এরকমও বলা হয়ে থাকে একটা মোটামুটি অ্যাভারেজ সাইজের ল্যাবের ফ্লোরে যদি 1 ফোঁটা মার্কারিও পড়ে কোনো কারণে অ্যাক্সিডেন্টটা, তাহলেই নাকি সেই রুমটা পয়জনাস হয়ে যায়। তাহলে এই ধরনের লিকুইড একটা খুবই হাইলি টক্সিক বা পয়জনাস কোনো সাবস্টেন্স নিয়ে তুমি কাজ করছো, কাজ করার পরে তারপরে তুমি কি করবে, যেই সাবস্টেন্স বা যেই কন্টেনার নিয়ে বা যেই সাবস্টেন্স গুলোর মধ্যে সেগুলো ছিল সেগুলো নিয়ে যখন কাজ করবে, সেগুলোকে তোমার কাজ হবে কাজ শেষ হওয়ার পর ভালো মতো ধুয়ে রাখতে হবে, ধুয়ে রাখতে হবে। এবং সেই জন্য তোমার ল্যাবে অ্যাডিকুয়েট ওয়াটার ফ্যাসিলিটি থাকতে হবে, একটা বেসিন থাকে তোমরা দেখেছো ল্যাবের ভিতরে, ওয়াটার ফ্লো দিয়ে কন্টিনিউয়াসলি এগুলোকে ধুয়ে ধুয়ে ডাইলিউট করে করে হার্মফুল সাবস্টেন্স গুলোকে সরিয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে অ্যান্টিডোট কিট শুড বি অ্যাভেলেবল ওয়াইল ওয়ার্কিং উইথ পয়জনাস সাবস্টেন্স। সাধারণত যারা বিভিন্ন ধরনের পয়জনাস সাবস্টেন্স নিয়ে ডিল করে, যেমন ধরো যারা হয়তো দেখা যাচ্ছে সাপের বিষ নিয়ে কাজ করে, হ্যাঁ, কারণ যে স্নেক বাইট একটা খুব বড় ধরনের প্রবলেম বিভিন্ন জায়গায়, যেখানে সাপ খুব বেশি আছে, সে সমস্ত জায়গায় স্নেক বাইট থেকে অনেক লোক মারা যায়। তো একজন হয়তো তার অ্যান্টিডোট আবিষ্কারের চেষ্টা করছেন, তাহলে সে আসলে ওই স্নেকের পয়জন নিয়ে কাজ করছেন, স্নেক নিয়ে কাজ করছেন, হ্যাঁ, কোনো কারণে যদি তার নিজের সেই পয়জনটা ঢুকে যায়, স্নেক নিয়ে কাজ করতে গিয়ে তার নিজের যদি স্নেক বাইট হয়, তখন তার জন্য অ্যান্টিডোট কিট অলওয়েজ অ্যাভেলেবল থাকতে হবে, যাতে করে সে সাথে সাথে যেন সেটা থেকে তার নিজেকে একটা প্রিভেনশন দিতে পারে। অ্যাবভ অল ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ সাউন্ড নলেজ অফ প্রপার্টিজ অফ কেমিক্যাল ইন ইউজ, যেটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তুমি যেই কেমিক্যাল সাবস্টেন্সটা নিয়ে কাজ করবে, বিফোর ডুইং বা বিফোর ওয়ার্কিং উইথ আ কেমিক্যাল রিএজেন্ট ইউ শুড হ্যাভ আ ডিপ নলেজ অফ দ্যাট কেমিক্যাল সাবস্টেন্স। তুমি তার আগে পড়াশোনা করে নিবে এই কেমিক্যাল সাবস্টেন্সটা কেমন, এই কেমিক্যাল সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক কি, এই কেমিক্যাল সাবস্টেন্সটা কার সাথে রিয়াকশন করে, কার সাথে এক্সপ্লোশন করতে পারে, কার সাথে নিউট্রাল রিয়াকশন করে। এই যে নলেজটা তোমার জন্য থাকা খুব জরুরি, তাহলে তুমি কাজ করার সময় তোমার বিপদ থেকে তুমি রক্ষা পেতে পারবা। নেক্সট হচ্ছে ওই যে যেটা, সরি এটা তো মোটামুটি বলা হলো। এরপরে যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হচ্ছে যখন তুমি কোনো ফল্টি ইকুইপমেন্ট নিয়ে কাজ করবা, যেখানে যার সাথে ইলেকট্রিক্যাল কারেন্ট বা ইলেকট্রিসিটি যোগাযোগ আছে, সেই ফল্টি ইকুইপমেন্ট থেকে তোমার মোট কথা ইলেকট্রিক শক লেগে যাওয়ার কারণে যে হ্যাজার্ড গুলো হতে পারে সেগুলোকে আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড বলতে পারি। এখন আমাকে তাহলে কি করতে হবে এই হ্যাজার্ড যেন না হয়, আমাকে সব ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্ট ইউজ করার আগে মাঝে মাঝে আমাকে রেগুলার চেক আপ করতে হবে যে এখানে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সার্কিটের কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো ওয়্যারিং এর কোনো সমস্যা আছে কিনা। তারপর বড় বড় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো যেগুলোতে অনেক বেশি ভোল্টেজ ইউজ হয়, সেগুলোর সাথে আর্থিং এর ব্যবস্থা করতে হবে, কোনো ধরনের শক লেগে গেলে অন্তত এগুলো আর্থিং করা থাকলে বড় শক থেকে আমরা বেঁচে যেতে পারবো। এইভাবেও ইলেকট্রিক্যাল হ্যাজার্ড থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। এটা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের সিম্বল। আমরা এর আগে বায়ো হ্যাজার্ডের সিম্বল দেখিয়েছি, আমরা বলেছি যে এই ধরনের কিছু সিম্বল বড় বড় ল্যাবে স্পেশালি যেগুলোতে রিসার্চ পারপাসে যেগুলোতে ইউজ হয়, যে এই জায়গাগুলো এই ধরনের সিম্বল দেওয়া থাকে, হ্যাঁ এটা একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, বি অ্যাওয়্যার অফ ইট, এই ধরনের একটা সিম্বল হয়তো দেওয়া থাকতে পারে। আর সাধারণত ফায়ার হ্যাজার্ড আরেকটা হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের পর ফায়ার হ্যাজার্ড,
কোন ধরনের সাবস্টেন্স থেকে ফায়ার হ্যাজার্ড হতে পারে? সাধারণত গ্যাস এবং ইনফ্লেমেবল সাবস্টেন্স, গ্যাসিয়াস সাবস্টেন্স অথবা দাহ্য পদার্থ, ইনফ্লেমেবল সাবস্টেন্স যেগুলো থেকে ঠাস করে আগুন লেগে যেতে পারে, এই ধরনের জায়গাগুলো থেকে আমাদের ফায়ার হ্যাজার্ডটা হতে পারে। কি করতে হবে? হ্যান্ডলিং অফ অল গ্যাস অ্যান্ড ইনফ্লেমেবল সাবস্টেন্স উইথ কশন, সাবধানতার সাথে তোমাকে হ্যান্ডলিং করতে হবে। ইউজ অফ কারেক্ট এক্সটিংগুইশার অ্যান্ড ইট শুড বি হ্যান্ডি অলসো, আগুন যদি লেগে যায় তাহলে কোন এক্সটিংগুইশারটা ইউজ করতে হবে। তোমরা বিভিন্ন অ্যাপার্টমেন্ট গুলোতে দেখবা যে সিঁড়ি ঘরের মধ্যে ফায়ার এক্সটিংগুইশার লাগানো থাকে, তুমি ওই অ্যাপার্টমেন্টের লোকগুলোকে জিজ্ঞেস করে দেখো, আমার মনে হয় খুব একটা সিঙ্গেল প্রাণীও তোমাকে এসে বলবে না ইয়েস আই ক্যান ইউজ দিস এক্সটিংগুইশার, আমি খুব ভালোভাবে এটা ইউজ করতে পারি। অনেক সময় এটা শো পিস হিসেবে লেগে থাকে। ফলে ওই যে কোন কোন আগুনের জন্য কোন এক্সটিংগুইশার ইউজ করতে হবে এটাও তোমার জানতে হবে। সব আগুন কিন্তু পানিতে নিভে না, কোনো কোনো আগুনের জন্য তোমাকে ড্রাই পাউডার ইউজ করতে হয়, কোনো কোনো আগুনের জন্য কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে হয়, কোনো কোনো আগুনের জন্য পানি লাগে। কোন আগুনের জন্য কোন এক্সটিংগুইশার ইউজ করতে হয় সেই নলেজটা তোমার থাকতে হবে। প্লাস এক্সটিংগুইশারটা হ্যান্ডি হতে হবে। ওই বিরাট একটা এক্সটিংগুইশার দেয়ালে ঝুলানো আছে, ওটা খুলতে খুলতেই দেখা যাবে আগুন লেগে তুমি মরে পড়ে গেছো। সুতরাং ওগুলো দিয়ে হবে না, হ্যান্ডি হতে হবে, কারেক্ট এক্সটিংগুইশার ইউজ করতে হবে। ফায়ার অ্যালার্মের ব্যাপার থাকতে হবে, যাতে করে ধোঁয়া উঠতে না উঠতে অ্যালার্ম বেজতে থাকে, এবং বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে করে বিল্ডিং থেকে ইভ্যাকুয়েশনটা সহজেই করে ফেলা যায়, দ্রুত গতিতে ওইখান থেকে লোকজনকে সরিয়ে ফেলা যায়, তার জন্য অল্টারনেটিভ রুট থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে। তাহলেই আমরা ফায়ার হ্যাজার্ড থেকে দূরে থাকতে পারবো। এগুলো হচ্ছে ফায়ার হ্যাজার্ডের সিম্বল, যে এখানে হয়তো ইনফ্ল্যামেবল সাবস্টেন্স আছে, তোমাকে এগুলাকে অ্যাওয়ার করে দিচ্ছে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, এইভাবে তোমাকে অ্যালার্ট থাকতে হবে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি হ্যাজার্ড আমরা পড়ে ফেললাম, সবগুলো আমরা পড়ে নিলাম। আমরা ফিজিক্যাল, কেমিক্যাল, বায়ো, ইলেকট্রিক্যাল, ফায়ার, এই 5টা হ্যাজার্ড সম্পর্কে আইডিয়া পাওয়া গেল। ইটস আ ভেরি ইজি আইটেম, আমি বলেছি একটা ইলাবোরেটেড ফর্মে লেখা আছে। এরপরে আমি যেগুলো দিয়েছি, জেনারেল প্রিকশনস টু বি টেকেন ইন আ ল্যাবরেটরি, এটা হচ্ছে কি এতক্ষণ যে 5টা হ্যাজার্ড পড়েছি ওটাতে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইন জেনারেল পুরোটা। অনেক সময় না তোমাদের কোয়েশ্চেন আসে হোয়াট প্রিকশন ইউ শুড টেক টু অ্যাভয়েড ল্যাবরেটরি হ্যাজার্ডস, তখন তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও, আমি কি ফিজিক্যাল হ্যাজার্ডটা লিখবো, আমি কি বায়ো হ্যাজার্ডটা লিখবো। সে কারণে এরকম একটা ইন জেনারেল পুরোটা এতক্ষণ যা পড়েছি সেটারই একটা বিরাট একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে। এই লিস্টটা এতক্ষণ যা পড়ানো হলে সেগুলি আমি আর এই জন্য এটাকে রিপিট করছি না, এটা পড়লে তুমি বুঝতে পারবে এতক্ষণ আমি যা পড়েছি সেগুলোর কথাই আবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ল্যাবরেটরি হ্যাজার্ড। আজকের মতো এই টপিকটা শেষ। আমরা নেক্সট, এটার পরে আছে এসআই ইউনিটস, এসআই ইউনিটস আমরা নেক্সট দিন পড়বো। আর এসআই ইউনিটস পড়ার আগে নেক্সট লেকচার ক্লাসে তোমরা প্লিজ তোমাদের সাথে পেন অ্যান্ড পেপারস রেখো, একটু ক্যালকুলেশন জাতীয় জিনিস আছে, যাতে করে পেন অ্যান্ড পেপারস তোমাদের সাথে সাথে ক্যালকুলেশন করে তুমি নিজের মতো করে ক্যালকুলেশনটা শিখে নিতে পারো। এই পর্যন্ত ল্যাবরেটরি হ্যাজার্ডস আজকের মতো শেষ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কোয়েরি রিগার্ডিং দিস very easy topic, you may ask.